আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ নিবেদিত পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য বরাবরের মতো আজও সঙ্গে আছেন চারজন বিজ্ঞ আলোচক। আমার ডান পাশে রয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং সর্বডানে রয়েছেন ডাক্তার রাকিব আল হাসান, কলামিস্ট ও ইন্টারন্যাশনাল ইউথ লিডার, এবং আমার বাম পাশে রয়েছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক সিপিবি, এবং সর্ববামে আছেন জনাব আলাউদ্দিন মোহাম্মদ, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের প্রত্যেককেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন দেশ জুড়ে এখন নির্বাচনী হাওয়া বইছে। আমরা এর মধ্যে দেখছি জোটে ভাঙা গড়ার খেলা। সেই সাথে যেই রাজনৈতিক জোটগুলোর মধ্যে শীর্ষ নেতাদের মধ্যেও আমরা দেখছি এক ধরনের উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য। বিশেষ করে ভোটকে কেন্দ্র করে নানা ধরনের বক্তব্য আমরা শুনছি। তাই আজকের আলোচনার বিষয় ঠিক করেছি ভোটের মাঠে জোটের উত্তাপ। আমরা আলোচনা শুরুটা করতে চাই জনাব শামসুজ্জামান দুদু আপনাকে দিয়ে। এই যে প্রচারণার শুরুতেই আমরা দেখছি এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার চেষ্টা, বিশেষ করে বিএনপিকে ইঙ্গিত করে আজকে দেখেছি জামাত আমির শফিকুর রহমান বলছেন যারা আসলে বিপদের সময়, নির্যাতনের সময় দেশ ছেড়ে পালিয়ে যায় তারা বসন্তের কোকিল। আসলে এই বক্তব্যকে বিএনপি কিভাবে দেখছে? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহযোগী আলোচকবৃন্দ এবং যারা দর্শক শ্রোতা শুনছেন দেখছেন তাদেরকেও শুভেচ্ছা অভিনন্দন। ভোটের মাঠে যে উত্তাপ এবং কথাবার্তা সাধারণত যে ধরনের হয় সেটা আমার কাছে কেন জানি মনে হয়েছে শুরুতে একটু উচ্চগ্রামে চলে গেছে। মানে এটা আস্তে আস্তে একটা লয় তালের মিলে এটা যায়। যেমন আওয়ামী লীগের অনুপস্থিতিতে সেকেন্ড দল হিসাবে মানে অনেকেই যেটা আলোচনায় নিয়ে আসে, এমনকি দল হিসাবে তারাও একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছে ক্ষমতা না হলে প্রধান বিরোধী দল, যেটা জামাত ইসলাম সম্বন্ধে। তো সেই জামাত ইসলাম সম্বন্ধে তার আমির এ জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছেন এটা তার রুচির উপর নির্ভর করেছে আমার বিবেচনায়। যে মানুষ যেমন, সে ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা আরও উচ্চগ্রামের মানুষও ডিগ্রিধারী হলো, ওই যে বাসের মধ্যে লেখা থাকে তার বক্তব্য তার বংশের পরিচয়, ব্যবহারে বংশের পরিচয় লেখা থাকে না। তা আগে আমি যখন ছাত্র, এখনো মাঝে মাঝে বাসে উঠি, আমি বাসে উঠলে নানা ধরনের কথা এবং অনুভূতি সেখানে প্রকাশ পায়। এটা খুব মজার, জানার, বুঝার। রাজনীতিবিদরা উঠলে আরও বুঝতে পারবে যে দেশের অবস্থাটা কেমন, কিছুটা হলো ওখানে জানা যায়। তো ডক্টর শফিকুর রহমান, আমি জানি না এর আগে কোনো মৌলানা বাদে জামাত ইসলামের কোনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার পার্টি প্রধান হয়েছিল কিনা। আমার নজরে 54 বছর খুব একটা পড়ে নাই। তো উনি যে কথাটা বলেছেন সেটা রাজনীতি সম্বন্ধে, তার বিষয়বলী সম্বন্ধে কথা বললে হয়। যদি কেউ বলে বস্তির ছেলে সম্রাট হবে কি, প্রধানমন্ত্রী হবে কি করে, এটা রুচির ব্যাপার, রাজনীতির অজ্ঞানতার ব্যাপার। তো ডাক্তার শফিকুর রহমান সাহেবের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে এটা প্রত্যাশা করি নাই। আর এই বক্তব্যকে বিএনপিকে উস্কে দিয়েছে বিএনপি। আমরা তাকে আমি ব্যক্তিগতভাবে বলি, এটা আমার দলের সিদ্ধান্ত না, ধরা গুণার মধ্যে রাখি না। এই জন্যে আমাদের সঙ্গে তার সর্বোচ্চ সিট হয় 15টা 20টা সর্বোচ্চ সিট বিএনপির সঙ্গে থাকলে। বিএনপির সঙ্গে না থাকলে তারা 3টে থেকে 5টার মধ্যে সীমাবদ্ধ থাকে। এবার কতটি পাবে? এবার আরো বেশি নিচের দিকে যেতে পারে। 0 আসনে গেলেও আমি আশ্চর্য হব না, কারণ ইতিমধ্যে যেসব কথাবার্তা তারা বলেছে, এই দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ অংশ মুসলমান, ধর্মভীরু, কিন্তু তারা কট্টর বা জঙ্গি না। তারা এই কথার সঙ্গে পরিচিত না যে অমুক দলকে ভোট দিলে সে জান্নাতের কার্ড পেয়ে যাবে। মানে এত রুচিহীন। আমি মানুষকে এতটাই মনে করছি যে অজ্ঞানতার পর্যায়ে নিয়ে গেছি যে একটা গ্রামের মানুষও সে একেবারে তার পাঠ্যসূচির সঙ্গে সম্পর্ক না থাকলেও সে জানে যে
আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া তার মুক্তি নাই। জি, কোন দল তাকে একটা কার্ড দিয়ে দেবে, সে চলে যাবে বেহেশতে, এই যাদের মানসিকতা, তাদের সম্বন্ধে কথা বলতে রুচিতে লাগে। জি। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে এই একই প্রসঙ্গে জানতে চাইবো, এই যে বিএনপি জামাতের শীর্ষ নেতাদের এই যে বক্তব্য, পাল্টাপাল্টি বক্তব্য, এক ধরনের আক্রমণাত্মক বক্তব্য বলা যায়, এই হুট করে যেটা জনাব দুদু বলছিলেন, একেবারে শুরুতেই মাঠটা গরম হয়ে গেছে, এই মাঠটা শুরুতেই গরম হয়ে যাওয়াকে রাজনীতিবিদ হিসেবে আপনারা কিভাবে দেখছেন? আসলে এটা কোন দিকে যাচ্ছে? দিন দিন কি আরো আক্রমণাত্মক হতে পারে? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আলোচকদের ধন্যবাদ জানাই, যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, এই পয়েন্ট তো দাদু ভাই আমার বিবেচনায় ঠিকই বলছেন, কারণ আমরা দীর্ঘদিন ধরে যেটা দেখি যে রাজনৈতিক শুরুটা হয় নর্মাল, তারপর একটা জায়গায় যে ভোট যত কাছে আসে তখন পাল্টাপাল্টি এই ধরনের হয়, এবং সেটা নির্ভর করে কোন সিচুয়েশনে কিভাবে ইলেকশন হচ্ছে এবং যারা এই নির্বাচনে পার্টিসিপেট করছেন তাদের মূল পজিশন কি। আমি জিনিসটাকে এইভাবে একটু ব্যাখ্যা মানে কি পেছন থেকে দেখতে চাই। দেখেন, এইবারের ভোটটা একটা বিশেষ ধরনের ভোট। বিশেষ ধরনের বলতে আমি এটা মিন করতে চাইছি, বিগত 3টা নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, তাই তো? শুধু দিতে পারেনি তা না, অদ্ভুত অদ্ভুত আমাদের শিক্ষা হয়েছে। একটা হচ্ছে কি, বিনা ভোটের নির্বাচন, যা কোনোদিন কেউ কল্পনা করছে বলে মনে হয় না আমার বিবেচনায়। একটা হয়েছে কি রাতের ভোট, অকল্পনীয়। আর একটা হয়েছে আমিও ডামির নির্বাচন। তো এখন তারপরে একটা গণঅভ্যুত্থানের পরে আমাদের তো একটা বিরাট আকাঙ্ক্ষা ছিল, তাহলে এরপরে সেই আকাঙ্ক্ষার নির্বাচন, কিন্তু সেই আকাঙ্ক্ষা আসলেই কিন্তু বলা যায় যে ওইরকম কোনো খুব পজিটিভ জায়গা থেকে আমরা আগাতে পারিনি, এটা একটা দিক। দ্বিতীয়ত, তাহলে আগাতে পারিনি বলে তাহলে কি আমরা যদি সবাই রাজনৈতিক দলগুলো একটা উন্নত চেতনা হয়ে যেত, মানুষ অন্যরকম চেতনা, তাহলে ভোটের একটা দিকে চলে যেতাম, কেউ এদিকে আইন প্রণয়ন, সরকার, নির্বাচন কমিশনের মেলা দায়িত্ব ছিল না। কিন্তু যেহেতু এই জায়গায় যেতে পারেনি, এবং আমরা প্রথম দিনই বলে আসছিলাম যে নির্বাচন ব্যবস্থাটা আমূল সংস্কার করে এখানে যেতে হবে, তাই এই সংস্কারের মধ্যে গেলে কিন্তু আইন কানুন বিহেভিয়ার অনেক কিছু আমরা হয়তো বা করতে পারতাম, এটা গেলাম না। তাহলে আপনি ন্যূনতম ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন এবং সরকারকে একটা নীতিনিষ্ঠ নির্মোহ অবস্থান এবং আইনের কঠোর প্রয়োগের ধারায় যাওয়া দরকার ছিল। আপনি দেখেন দুইটাই অনুপস্থিত। একটা আমরা কালচারালি ডেভেলপ করতে পারলাম না, 2 নম্বর নির্বাচন কমিশন সরকার এখনো একটা হজবরলার মধ্যে এই জায়গাটা নিয়ে গেছে। কিন্তু মাঝখানে তো আমরা একটা জিনিস দেখছিলাম, বিএনপি এবং জামাতের নেতারা একজন আরেকজনকে শ্রদ্ধার সাথে কথা বলছিলেন, বিভিন্নভাবে আমরা দেখছিলাম একদম হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল, কেউ কাউকে আক্রমণ করছিলেন না। হুট করে দুদিনের মধ্যে কি এমন হলো? আসি সেই পয়েন্টে আমি আসছি। তো যেটা আমি বলছিলাম যে আমরা সেইখানে চিন্তা করেছিলাম যে যখন এইরকম একটা পর্যায় থেকে আমরা একটা নির্বাচনের দিকে যাচ্ছি, তখন যদি নির্বাচন কমিশন এবং অন্যরা কতগুলো আইনের জায়গায় থাকতে পারতো, তাইলে অনেক কিছু হয়তো আমরা সংকট উত্তরণ করতে পারতাম। এবং আমাদের মনস্তত্ত্ব, এটা রাজনৈতিক দলগুলো এবং সবার মধ্যে থাকতো যে আমাদের সামনে ডেমোক্রেসি প্রধান, মানুষ ভোট দিতে পারবে এটাই প্রধান, ফলাফল কি হবে সেটা আমাদের কাছে, হ্যাঁ যার যার তো ফলাফল চাইবো, কিন্তু ওইটাকে আমি আফোল্ড করব। কিন্তু আপনি দেখবেন এই নিকটতম সময়ে আগে থেকে এটা চলে আসছে, এইখানে নীতিহীনতা, অনৈতিকতা, যার যার অত ব্যাখ্যা আমি আর যাচ্ছি না, আপনি দেখবেন যার যার কম বেশি আপনি মাপতে পারবেন, এমন জায়গায় চলে গেছে যে কোনোভাবে জেতাটা যেন একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে আপনি এটা বলতে আমি বলতাম না, কিন্তু আজকের এই ঘটনা আবার বলতেই হচ্ছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী শক্তি, কারণ এইখান থেকে যার যার অবস্থান বোঝে। আমি এখানে কমিউনিস্ট পার্টি করি, আমাদের একটা জোট আছে, আমি কি আমার অবস্থান বুঝি না? এখানে অন্যরা আছে, যার যার অবস্থান বুঝেই তো কথা বলা উচিত। মিনিমাম তো এই কালচারটাও আমাদের আফোল্ড করা দরকার। কিন্তু এইটা থেকে যখন আমি ভাববো যে না আমি কিছু একটা হয়ে গেছি, কালই সব আমার, তখন ওইটার জন্য আমি কিন্তু মরিয়া হয়ে যাই। কিন্তু মাঝখানে এই জায়গাটা এখন প্রথম দিকে যেটা আপনি বলছেন যে আমরা মাঝে এটা ভুল শুদ্ধ বা ফলাফল কি সেটা ব্যাপার না, এই যে ঐক্যমত্য কমিশন নানা আলাপ আলোচনার মধ্যে কিন্তু একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এবং প্রথমে আমি শেষ যে কথাটা বললাম, প্রথমে এইটা একটা ছিল যে ঠিক আছে আমরা গণতন্ত্রের পথে যাত্রা করি, এইটা তো সব কিছু হয়ে যাবে না, এত বড় ঘটনার মধ্যে গণতন্ত্রের পথে যাত্রা করি, পরেরটা আমরা দেখব। কিন্তু ওইটা থেকে যখন চলে আসলো নানা কারণে হয়তোবা যে আমি জিততেছি, জিততেই আমাকে হবে, তখন এই জায়গাটা যদি হয়ে যায় তখন তো পাল্টাপাল্টের প্রধান হবে, ওই সম্পর্কটা আর থাকে না। কিন্তু আরেকটা ঘটনা আমি বিবেচনা করি, যদি ওই যে কালচারাল ডেভেলপমেন্টটা হতো, আমরা যদি শুরুতে এইবারে অন্ততপক্ষে ওই যে পারস্পরিক আলোচনা, আমি যেটা বলছি সংস্কার বা নির্বাচন কমিশন আলাপে যদি এটা করতে পারতাম যে ভাই আমরা এই পাল্টাপাল্টির জায়গা থেকে আমি আমার নির্বাচন ইশতেহার কি আমি গেলে কি করব,
এইটাকেই প্রধান আনতাম, হ্যাঁ নিশ্চয়ই বিভিন্ন সময় সরকারের সমালোচনা তো আমরা করবোই, এটা নিয়ে আমি আপত্তি করছি না, কিন্তু এই ধারার বাইরে যে যেন তেন প্রকারে জিততেছি, এইটা হয়েছে। এটা হওয়ার আরেকটাও কারণ আছে, সেইটা হচ্ছে কি, আপনি দেখবেন অনেকগুলো দল আছে, অনেকগুলো বললে ভুল হবে, কয়েকটা দল, তারা ক্ষমতায় যাওয়ার আগেই এই পুরো 1.5 বছর ধরেই তারা ক্ষমতাকে এনজয় করছে। সুতরাং মনে করছে ক্ষমতায় তো আছি, যদি এটা চলে গেলে তো আর এনজয়টা করতে পারবো না, সুতরাং ওই দাপটটাই যেন প্রধান। সুতরাং ওইখানে দেখবেন নীতি নৈতিকতার অন্য বালাই টালাই থেকে, মানে আমি নীতি নৈতিকতা বলছি শুরুতে যে আলোচনাটা হয়েছিল, এই জন্য আমি নীতি নৈতিকতার কথাটা একটু সামনে আনছি, অত ডেভেলপমেন্ট হয়েছে তা মনে করি না, ওইটা বাদ দিয়ে এই জায়গায় যাচ্ছে। কিন্তু আমি একটা শেষ মন্তব্য করি, আমাদের বিবেচনায় ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচন 12 তারিখে অনুষ্ঠিত হওয়া দরকার, সেইটাই হবে আমাদের গণতন্ত্রের পথে হাঁটার জন্য উপযুক্ত। আমাদের সামনে এর বিকল্পই হচ্ছে আরও খারাপ পরিস্থিতি মানে ইনভাইট করা। আমি আশা করব এই জায়গা থেকে কেউ যদি ওই কাজটা করে, জনগণ কিন্তু ভুল বোঝে না, জনগণ কিন্তু সব বোঝে, দায়িত্ব কিন্তু তার বা তাদেরকে নিতে হবে। জি, আলাউদ্দিন, আপনার কাছেও এই প্রসঙ্গে জানতে চাইবো যে এই যে যেটা কথা বলা হচ্ছে যে সামনে কি পরিস্থিতি আরও খারাপ হবে কিনা, কিংবা আপনারা যেই দলটির সাথে জোট করে আপনারা নির্বাচনে গেছেন বা নির্বাচনী প্রচারণা এখন চালাচ্ছেন, আপনাদের চোখেও কি বসন্তের কোনো কোকিল আছে? আপনাকে ধন্যবাদ, আমার বিজ্ঞ সহ-আলোচকগণ এবং যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত আপনি যেটা দেখলেন যে শুরুতেই আমরা নির্বাচনী প্রচারণার আজকে 3য় দিন চলছে, তো একটা টান উত্তেজনা কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং এটাকে কিন্তু আমরা সত্যিকার অর্থেই যদি দর্শকদের গ্যালারিতে দেখে মানে বসে কিন্তু এনজয় করছি যে আসলেই একটা নির্বাচনটা খুব উপভোগ্য হয়ে উঠছে। তো যতক্ষণ পর্যন্ত এটা আসলে আপনার ধাওয়া পাল্টা ধাওয়া মারামারি কিংবা রক্তপাতে না গড়ায়, আমার মনে হয় যে এই বিতর্কের পরিবেশ এবং আপনার ব্যক্তি আক্রমণ না করে আপনার এভাবে তর্ক, আপনার বিতর্ক, এই পরিবেশটা খুব স্বাভাবিক। আর আরেকটা বিষয় হলো যে আমরা লাস্ট নির্বাচনী বিতর্ক হয়তো বা 2008 সাল আমরা সেভাবে দেখি নাই, 8-এর আগে তো আসলে আমাদের এই প্রজন্মের দেখার সুযোগ হয় নাই, কিন্তু 14 কিংবা পরবর্তী যে 18 নির্বাচন, 24 নির্বাচন, সেখানে কিন্তু আপনার নির্বাচনের কোনো স্বরূপ ছিল না আমাদের চোখের সামনে। তো এখন যেটা হয়েছে, এতদিন পরে যে একটা ডায়ালগের পরিবেশ তৈরি হয়েছে, আরেকটা বিষয় আমাদেরকে বুঝতে হবে যে আমরা কিন্তু গত প্রায় 1.5 বছরেই এই রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ হয়েছে, ধাক্কাধাক্কি হয়েছে, আবার এক পাশে একটা দলকে ঠেলে দেওয়া হয়েছে, আবার পাল্টা আরেক পাশে আরেকটা দলকে ঠেলে দেওয়া হয়েছে, মানে এরকম কিন্তু একটা অবস্থা ছিল। এটার মাধ্যমে কিন্তু একটা আপনার ট্রায়াল হয়ে গিয়েছে যে আপনি যদি বলেন সংসদে যেটা বিতর্কটা হতো, আমরা ঐকমত্য কমিশনে, তারপর আপনার প্রধান উপদেষ্টার সাথে আলাপ আলোচনায় কিন্তু অনেক বিতর্ক আপনার ইতিমধ্যেই শুরু হয়ে কিন্তু আমরা একটা পর্যায়ে আসছি। এখন আপনি নির্বাচনে যদি ন্যূনতম এই বিরোধিতা না দেখা যায়, তাহলে জনগণের সামনে দেখেন প্রতিটা রাজনৈতিক দলের আপনার তার মতো করে মিশন ভিশন আছে, জনগণের জন্য তার কর্মসূচি আছে, কিন্তু যখন প্রতিপক্ষের কাছ থেকে সে আপনার পর্যাপ্ত পরিমাণে চাপ অনুভব না করে, তখন কিন্তু সেটা রিভিল করে না। তো আমার মনে হয় এই ক্ষেত্রে আপনার জনাব তারেক রহমানের যে অবস্থানটা, অপরদিকে ডাক্তার শফিকুর রহমানের অবস্থান, দুজনের অবস্থানে দেখবেন যে আপনার তারেক রহমান শুরুতেই নির্বাচনী মাঠে নামার আগে তার মধ্যে একটা স্টেটসম্যান সুলভ দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু যখন তিনি নির্বাচনে মাঠে নেমে গিয়েছেন, তিনি কিন্তু একজন ঝানু রাজনীতিবিদের মতোই আচরণ করছেন। তো তার যে আপনার একটা রাজনীতিবিদের মতো একটা আচরণ করার আপনার প্রবৃত্তি আছে এবং একই সাথে তার সে দক্ষতা আছে, তো এই বিষয়টা তো বাংলাদেশের জনগণের জানা প্রয়োজন ছিল, কারণ জনগণ তার নেতৃত্বকে কিভাবে দেখতে চায়। এখন আপনি যদি দেশের ভিতরে দেখেন সব আপনার খুব নিরিবিলি শান্তশিষ্ট হয়ে গেল, কিন্তু আপনি যখন বহিঃশক্তির সাথে অথবা যখন নির্বাচিত সরকার বিদেশের কোনো রাষ্ট্রের সাথে আলাপ আলোচনা করে, নেগোসিয়েশন করে, তখন কিন্তু আপনি এই বিতর্কগুলো কিন্তু আপনার বৈশ্বিক পরিমণ্ডল আপনার শক্তি হয়ে ধরা। আমি কি মাঝখানে একটু থামাতে পারি যে এই যে কথাগুলো তারেক রহমান বলছেন, যে এই শব্দগুলো নিয়ে আলোচনা হচ্ছে, আপনি তো যেহেতু তরুণদের দলের প্রতিনিধিত্ব করেন, আপনাদের এক্সপেকটেশনও ছিল ভিন্ন রকম, তার এই শব্দ চয়নগুলোকে এনসিপি কিভাবে দেখছে? আমি বুঝতে পারছি না, এক্সপেকটেশন ভিন্ন রকম ছিল বলতে কি আরো অনেক বেশি এক্সপেকটেশন ছিল নাকি? আমি এই বিষয়টা যদি ক্লিয়ার, তরুণরা তো চেয়েছিল যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন আসবে, একজন আরেকজনকে আক্রমণ না করার এক ধরনের সেই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ থাকবে,
সেই জায়গা থেকে তারেক রহমান যে শব্দ চয়নগুলো করেছেন কয়েকটা বিষয় নিয়ে বা এই 2-3 দিনের মধ্যে, সেগুলোকে এনসিপি কিভাবে দেখছে? আমার মনে হয় আমরা ইতিবাচকভাবে দেখি, কারণ আমরা পরিবর্তন চাই, কিন্তু আমরা মেকি পরিবর্তনটা আসলে কারোর মধ্যে আর প্রত্যাশা করি না। আপনি যেই যে পরিবর্তনটা নিজের মধ্যে ধারণ করেন, যে রাজনৈতিক সংস্কৃতিটা আপনি নিজের জীবনে এবং নিজের রাজনৈতিক দলের মধ্যে সঞ্চার করেন, আপনার টপ টু বটম, আপনি সেই জিনিসটাকে আমরা পরিবর্তন কিংবা আমরা এই মুহূর্তে আপনার সংস্কারের কথা বলে সব ঢেকে আপনার জনগণকে ধোঁকা দিয়ে যদি আবার একটা নির্বাচনী বৈতরণী পার হয়ে শেখ হাসিনার মতো একজন বসে যায়, তখন আমরা সেটা স্বাভাবিকভাবে আমাদের জন্য আরও বড় ধাক্কা হবে। সো আমরা চাই যে আমাদের এক্সপেকটেশনও আপনার সেই লেভেলে নেমে আসুক, যে আমরা যতটুকু পরিবর্তন রাজনৈতিক দলগুলো ধারণ করছে, তার নেতৃত্বটা ধারণ করছে, আলাপ আলোচনা এবং সংলাপ পাল্টাপাল্টে আপনার চাপের মধ্য দিয়ে সেটা জনগণের সামনে পরিস্ফুট হোক। কারণ আপনি একটা বিষয় খেয়াল করবেন, গণ অভ্যুত্থানের পর আমরা যে পরিবর্তনটা প্রত্যাশা করেছিলাম, এই পরিবর্তনটা একই সাথে প্রত্যাশার চাপে কিন্তু অন্তর্বর্তী সরকার বলেন কিংবা রাজনৈতিক দলগুলো বলেন, তারা যতটুকু পারফর্ম করতে পারতো তারা কিন্তু অনেক ক্ষেত্রেই সেই পরিমাণ পারফর্ম করতে ব্যর্থ হয়েছে। আমরা জনগণকে সেই বার্তাটা দিতে চাই যে আপনি যে রাজনৈতিক দলকে সমর্থন করুন না কেন, আপনি রাজনৈতিক দলের কাছ থেকে রাতারাতি আপনার বড় বৈপ্লবিক পরিবর্তন আশা করবেন এবং সেই প্রত্যাশা নিয়ে সরকারকে নির্বাচনের পরদিন থেকেই আপনার চাপে ফেলে আপনার আনস্টেবল অথবা স্থির করে ফেলবেন, সেটা না চিন্তা করে আমরা একটা গ্রাজুয়াল পরিবর্তনের মধ্য দিয়ে, এবং সরকারকে জনগণ ওন করতে হবে, যেটা আমাদের সরকার যদি নির্বাচনের মাধ্যমে আপনার সরকার আসে, একই সাথে সরকারও জনগণকে ওন করতে হবে যে আমি এই জনগণকে সাথে নিয়ে আগামী রাষ্ট্র পরিচালনা করতে হবে। এই দুইটা যদি হয়, তখন আমার মনে হয় এই তর্ক বিতর্ক সবগুলি ইতিবাচকভাবে এবং পরবর্তী আপনার পুরো গণতন্ত্রের জন্য শক্তি সঞ্চার করবে বলে আমার মনে হয়। আপনার এই পার্টটা নিয়ে ডাক্তার রাকিব আপনার কাছে জানতে চাইবো যে বিষয়টা, যে এই যে এখন ভোটের মাঠে টান টান উত্তেজনা, আপনি একজন তরুণ লিডার হিসেবে কিভাবে দেখছেন? আজকে জনাব তারেক রহমান তরুণ প্রজন্মের কিছু ছেলে মেয়েদের সাথে কথা বলেছেন, সেখানে তিনি গণতান্ত্রিক চর্চার যেই সুন্দর উদাহরণ সেটি সৃষ্টির আহ্বান জানিয়েছেন, শিক্ষা খাতে দুর্নীতি বন্ধের কথা বলেছেন, উন্নত বিশ্বের অভিজ্ঞতা কাজে লাগানোর কথা বলছেন। একজন তরুণ লিডার হিসেবে আপনি এটাকে কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাই। আমি আপনার প্রসঙ্গে আসার আগে আমি একটু ফ্ল্যাশব্যাকে অনেক কিছু টানতে চাই। দেখুন, আমার তারেক রহমান 25শে ডিসেম্বর বাংলাদেশে ফিরেছেন দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে। ডিসেম্বর মাসে আমাদের বাংলাদেশের ইতিহাসে 3টি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। একটি হচ্ছে প্রথমে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে জানাজা, পরবর্তী সময়ে তারেক রহমানের ফেরা, এবং থার্ড হচ্ছে বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং জানাজা। আপনি দেখুন, ডিসেম্বরের 25 তারিখের আগ পর্যন্ত জামাত বা যারা এনটি বিএনপি তারা বলতেছিল যে তারেক রহমান দেশে আদৌ ফিরবে কিনা বা তারেক রহমান কখনো দেশে ফিরবে কিনা, কিন্তু মানে এটা যারা এই কোয়েশ্চেন করেছিল তাদের আসলে নির্বাচন বা নির্বাচন কেন্দ্রিক তাদের একটি কোয়েশ্চেন ছিল। এবং দেখুন, যখন শীতকালে প্রচুর পাতা ঝরে যায়, তখন বসন্ত মাস আসলে তখন হচ্ছে নতুন পাতা গজায়। 12 ফেব্রুয়ারি ইলেকশন অনুষ্ঠিত হবে, 13 ফেব্রুয়ারি থেকে প্রাকৃতিকভাবে ন্যাচারালি বসন্ত শুরু হবে। সেই বসন্তে কি নতুন কোকিল আসলো? আমি সে প্রসঙ্গে আসতেছি। এখন দেখুন, এই যে কোকিল বলতেছে, দেখুন তারেক রহমান ফেরার আগে কিন্তু এই যে একটা দোয়াশা ছিল প্রত্যেকটি রাজনৈতিক দলের মধ্যে এবং অনেক সচেতন মানুষের মধ্যে, কিন্তু তারেক রহমান ফেরার পরে মূলত বসন্ত চলে এসেছে। বাংলাদেশের রাজনীতির যে একটা ধোঁয়াশা ছিল সেই ধোঁয়াশাটা কেটে গেল। নির্বাচন নিয়ে অনেক শঙ্কা ছিল, অনেক এখনও শঙ্কা আছে, কিন্তু তারপরও 80% শঙ্কা কিন্তু তারেক রহমান ফেরার পর কেটে গেল। এখানে আমি বলি যে ধরেন তারেক রহমানের ফেরাটাকে আমি বলি যে তারেক বসন্ত। আমাদের একটা বসন্ত দিনে একটা বিখ্যাত গান আছে, বাতাসে বইছে প্রেম নয়ন লাগিল নেশা কারা ডাকিল পিছে বসন্ত এসে গেছে। আমি বলছি তারেক এসে গেছে। এখন দেখুন, তারেক রহমান আসার পরে এখন আপনার তারপর হচ্ছে কি নির্বাচনী প্রচারণা। আজকে 3 দিন ধরে নির্বাচনী প্রচারণা চলছে। তারেক রহমান 17 বছর পরে যখন দেশে ফিরলেন, উনি যখন 2002 সালের দিকে উনি ইউনিয়ন সম্মেলন করতেন, এবং তারেক রহমান আজকে বিএনপির চেয়ারম্যান, কিন্তু উনি কিন্তু একেবারে 1988 সাল থেকে সেই গাবতলী মেম্বার থেকে বিএনপির এই পর্যায়ে উনি এসেছেন। উনি কিন্তু শুধুমাত্র পলিটিক্যাল লিগেসির কারণেই দাপ করে সেই বিএনপির দায়িত্ব নিয়েছেন, ব্যাপারটা আসলে তা না। এখন দেখুন, তারেক রহমান নিয়ে কিন্তু অনেকের অনেক প্রশ্ন ছিল যে উনি দীর্ঘদিন উনি অনলাইনে মিটিং করতেন, সমাবেশ করতেন, নেতাকর্মীদের সাথে কানেক্টেড হতেন, উনি পাবলিক অডিয়েন্সে কীভাবে কানেক্ট হবেন, এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল। আমরা দেখুন, উনি কিন্তু সেই দোয়াশাটাও কেটে ফেললো। এই যে কথার চালচালানি আসে, উনি কিন্তু আপনি যে আক্রমণের কথা বলছেন বা আলাউদ্দিন ভাইকে যে প্রশ্নটা বলছেন, আমি বলবো যে উনি আসলে নিজে কোনো আক্রমণ করেন নাই। উনি বরং অন্যের প্রশ্নগুলোকে, ন্যারেটিভগুলোকে উনি জনগণের কাছে প্রশ্ন হিসেবে ছুড়ে দিয়েছেন, উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, প্রশ্ন হিসেবে ছেড়ে দিয়েছেন। এখন রাজনীতিটা তো আসলে আলটিমেটলি এই মাপের পলিটিশিয়ানরা তো ন্যারেটিভ পলিটিক্স করবে, স্বাভাবিক না? ধরেন বিএনপির একটা ইডিওলজি আছে, এই মুহূর্তে আমলিক মাঠে নাই, জামাতের একটা ইডিওলজি আছে,
এনসিপির একটা ইডিওলজি আছে, এখন বিএনপি তার ইডিওলজিটাকে প্রকাশ করবে, এক নম্বর ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে কি তার প্রতিপক্ষের যে ইডিওলজি ন্যারেটিভ সেটাকে সে কাউন্টার করবে। এটা একটা রাজনীতির একটা সুস্থ চর্চা বিষয় আমি দেখি, এক নম্বর ইস্যু। দুই নম্বর ইস্যু দেখুন তারেক এই যে নির্বাচনী প্রচারণাটা যেটা শুরু হওয়ার আগ পর্যন্ত মানুষ কিন্তু ইলেকশনের সেই ফিলিংসটা কিন্তু পাচ্ছিল না। ইভেন এখনো পর্যন্ত আমিও সেভাবে পাচ্ছি না। কারণ কি জানেন, এবার কিন্তু সরকার মানে কি এমন পরিবেশবিদ হয়ে গেল যে পোস্টার টাঙাটা নিষেধ করে দিল আমি জানি না। আমি কিন্তু ইন জেনারেলি কিন্তু এখনো পর্যন্ত ইলেকশনের সেই ফ্লেভারটা পাচ্ছি না, সেই নির্বাচনী আমেজটা নেই, কিন্তু আমার মধ্যে নাই অন্তত। এবং এটা সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত স্বতন্ত্র প্রার্থীরা, কারণ দলীয় প্রার্থীদের জন্য তার দলীয় একটা মার্কা, একটা ফিক্সড মার্ক আছে, কিন্তু যারা স্বতন্ত্র ক্যান্ডিডেট বা ছোট দলের ক্যান্ডিডেট তাদের মার্কাটা কিন্তু পরিচিত না, সেটা আরেকটা ইস্যু। আর এখন আসে দেখুন, এই যে তারেক রহমান কিন্তু যখন প্রথম দিনে 7টি জেলা সফর করলেন, পরবর্তী সময় কালকে সকালে আবার চলে যাচ্ছেন, আজকে সম্ভবত চিটাগাং চলে গেলেন, কালকে থেকে চিটাগাং, ফেনী, কুমিল্লা হয়ে নারায়ণগঞ্জ আবার ঢাকা ব্যাক করবেন। এই যে উনি পুরো দেশব্যাপী ছুটে চলা, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি একটা সিগনিফিকেন্ট দিক হচ্ছে কি আমরা সাধারণ মানুষ এটা মিস করে যাচ্ছে। ধরুন একজন মানুষ আরেকজন মানুষের সাথে কীভাবে কানেক্টেড হয়, এটা তার ভয়েসের মাধ্যমে, তার সেন্টেন্সের মাধ্যমে 7% কানেক্ট হতে পারে, 38% হচ্ছে তার ভলিউমিক রিদন এবং টোনের মাধ্যমে, আর বাকি 55% হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। আপনি দেখেন, আমি মনে করি যে তারেক রহমান এই বডি ল্যাঙ্গুয়েজে তার শেখি যে একটা ভাব ছিল সেটাকে দূর করে পিপলের সাথে কানেক্ট হতে পারছেন। উনি রাতের বেলা যখন বাসে দিয়ে যাচ্ছিল, একটা বাচ্চা ছেলে কিন্তু দৌড়াচ্ছিল, অনেক বৃদ্ধ মানুষ, অনেক বস্তির মানুষ, খেটে খাওয়া মানুষ কিন্তু ওনার অপেক্ষায় রাত কাটাচ্ছে বা বসে যাচ্ছে সেখানে। তো এই যে জিনিসটা রাজনীতিতে যে একটা ফ্লেভার তৈরি করা, আমি মনে করি যে এখানে তারেক রহমান জনগণের সাথে কানেক্ট করতে পারছেন। এবার আসে আপনার থার্ড প্রশ্নে, সেটা হচ্ছে কি উনি আজকে যে প্রোগ্রামটা করলো ইয়বদের সাথে উনি কানেক্ট হতে পারছে কিনা, বা সেখানে উনি অনেক কথা বলতেছে। এটা হচ্ছে কি বিএনপি একটা ফেস্ট আয়োজন করেছিল, রিলস ফেস্ট, সেটার পুরস্কার হিসেবে উনি অনেকের সাথে কানেক্ট হয়েছেন। এখন দেখুন বিএনপি কিন্তু বাংলাদেশের ইয়তদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম, সবচেয়ে বড় কর্মসংস্থান নিয়ে প্রবলেম। ইভেন বাংলাদেশের স্বাধীনতার 54 বছরের ইতিহাসে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে হাইস্ট বেকার, প্রতি 3 জনের 1 জন গ্রাজুয়েট বেকার। এখন আগামী যে বিএনপি সরকার বা যে সরকারে আসুক না কারণ নির্বাচিত সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে আনএমপ্লয়মেন্ট প্রবলেম এবং কর্মসংস্থান তৈরি করা। ইভেন শেখ হাসিনা পতনের আন্দোলনটা কিন্তু কর্মসংস্থান কেন্দ্র থেকে শুরু হয়েছিল। সুতরাং এটা নিয়ে কিন্তু বিএনপির একটা ভীষণ রয়েছে, তারা কিন্তু কর্মসংস্থান নিয়ে অনেক আলাপ আলোচনা করেছে, ফ্যামিলি কার্ড, এরা তাদের ইশতেহারে অনেক কথা বলেছে, 31 দফাতে অনেক কথা বলেছে। তো উনি আসলে ইয়তদের এই জিনিসটা, মনস্তাত্ত্বিক দিকটা আসলে বোঝার চেষ্টা করতেছেন, এবং একজন স্টেটসম্যান হিসেবে বা পার্টি চিফ হিসেবে অথবা আগামী প্রধানমন্ত্রী হিসেবে ওনার এই দিকগুলা আগে থেকে উনি সর্ট আউট করতে পারছেন এবং এটা রোডম্যাপ দিতে পারছেন। আমি মনে করি একটা সাধুবাদযোগ্য জিনিস, এবং আমরা এটাও বিশ্বাস করি যে বাংলাদেশের আপামর তরুণরাও ওনার সাথে এভাবে কানেক্ট হতে পারবে। জি, আমরা আলোচনা করব, একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, একটু পরেই ফিরবো, সঙ্গে থাকুন। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্টে আরেকবার স্বাগত। আমরা আলোচনা করছি, স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব শামসুজ্জামান দুদু, আছেন ডাক্তার রাকিব আল হাসান, আছেন রুহিন হোসেন প্রিন্স এবং আলাউদ্দিন মোহাম্মদ। আমরা এই পর্যায়ে একটু শামসুজ্জামান দুদু আপনার কাছে আসতে চাইব। এই যে আজকে ভারতের সাবেক হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, যিনি রাজ্যসভারও সদস্য, তিনি একটা কমেন্ট করেছেন নির্বাচন প্রসঙ্গ নিয়ে বাংলাদেশের, যে বাংলাদেশে যদি শুধুমাত্র পক্ষপাতদুষ্ট কিংবা সহিংসতা বা সহিংস নির্বাচন হয় সেক্ষেত্রেই একমাত্র জামাত জয়ী হতে পারে। বিএনপিও কি আসলে তেমন মনে করে কিনা? আসলে উনি ওনার মতো করে জিনিসগুলো দেখছেন। ভারতের ভূমিকার কারণে আমার বিবেচনায় তারা গণতান্ত্রিক একটি দেশ, সরকার এই যে দাবি করে, সেটি যদি সত্যিকারের ভূমিকাটা থাকতো আমাদের গত 3টা নির্বাচনের, তাহলে আমরা যে ক্রাইসিসের মধ্যে এখন পড়েছি, যে গণঅভ্যুত্থানটা হয়েছে এই দেশে, এটার বোধহয় প্রয়োজনই পড়তো না। সত্যিকারের গণতান্ত্রিক বিধি ব্যবস্থার উপর ভিত্তি করে নির্বাচনে সাধারণ মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করত। প্রয়োগ করলে পরে এটা যে কোনো সরকার হতে পারত বা সেই সরকারের পতন হতে পারত। কিন্তু গত 3টা নির্বাচনের সময় সম্ভবত উনি এই দেশে রাষ্ট্রদূত ছিলেন, তো ওনার চোখের সামনে অনেক কিছু হয়েছে। এখন এসে সব খেলা যখন উল্টাই গেছে, তখন মানে ওনার যে বক্তব্যটা, সেই বক্তব্যটা মানে বিশেষ কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ করে উনি যেটা কথাটা বলছে, পিপলস ভোট দিলে তো তারা এমনি তো ক্ষমতা আসতে পারে। একটা সময় এই দেশে মুসলিম লীগ প্রধান দল ছিল পাকিস্তান আমলে, তাই না? তো জামাত শেষ সময় ভালো করে নাই, তার মানে এই নয় যে আওয়ামী লীগ খুব ভালো করছে। কিন্তু তার যে কমেন্টটা পক্ষপাত দুষ্ট এবং সহিংস নির্বাচন, রাজনীতিতে তো বড় একটা শক্তি হচ্ছে বিএনপি, এবং বিএনপির মাঠের সেরকম প্রভাব রয়েছে, সেই জায়গায় তাদেরকে এগিয়ে রাখার মূলক নির্বাচন হলে তো যে কেউ আসতে পারে, জামাতি আসবে এমন কোনো ঘটনা না। তো বিএনপি বাদ দিয়ে একটা ছোট রাজনৈতিক দলও, সেটা তো নির্বাচন না। তো
ওনার বক্তব্য অনুযায়ী। তো একটা বিশেষ দলের উপরে আমি জামাতকে সমর্থন দিচ্ছি না, সেটা আসবে তা না, পক্ষপাতমূলক। যেমন প্রশাসন যদি বিশেষ ভূমিকা পালন করে, যদি সত্যিকারের মানে গণতান্ত্রিক ভূমিকা যেটা বলে, দায়িত্বশীল ভূমিকা বলে, নৈতিকতাপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে পরে একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব। ভালো নির্বাচন হওয়া নাকি এখনো শঙ্কা আছে? শঙ্কার ব্যাপার না তো, প্রতিনিয়ত যেমন ভালোর দিকে দেশ যায়, খারাপের দিকেও যায়। এখানে যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি যৌক্তিক অবস্থায় না পৌঁছাবে, এটা আমরা ওইভাবে কিন্তু সেই হারিয়ে যাওয়া বা লুট হওয়া অস্ত্র কিন্তু এখনো ওই ধরনের উল্লেখযোগ্যভাবে উদ্ধার করতে পারি নাই, সরকার পারে নাই। আবার তেমনি বিপুল মানে অঙ্কের একটা টাকা এখানে লুটপাট হয়েছে, সেই টাকারও মানে 5% আসছে কিনা সন্দেহ, সেটাও আছে যারা নিয়ে গেছে তাদের মধ্যে। এইরকম একটি মানে শঙ্কাযুক্ত অবস্থায় সরকার যদি বলছে ঐতিহাসিক নির্বাচন করবে, তাহলে এই দুটো জায়গা যদি ঠিক থাকে তাহলে ঐতিহাসিক নির্বাচন করা সম্ভব। আরেকটাভাবে সম্ভব, প্রতিটি রাজনৈতিক দল এবং দেশের জনগণ যদি একটি ভালো নির্বাচনের পক্ষ ভূমিকা অবলম্বন করে, তাহলে পরে আইন শৃঙ্খলার দুর্বলতা থাকলেও ওটা ছাপিয়ে ভালো নির্বাচন হওয়া সম্ভব। তো আমার এখন বিবেচনায় এখন যেসব শর্তগুলো আছে সেখানে সন্দেহ করার আমি কিছু দেখি না। নির্বাচন হবে না হবে না এই ধরনের যে কথাগুলো আসে, মহল বিশেষে এরকম ব্যাপার আছে। তবে নির্বাচনটি ভালো এবং অবশ্যই 12 তারিখে করতে যেতে আমরা ব্যর্থ হই, সরকার করতে পারলো কিনা জানি না। এই সরকার তো গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের সরকার, নিজস্ব কোনো দল না তো এটা। তো মানুষ এবং যারা এই যে তরুণ সমাজ গণঅভ্যুত্থানের ঐতিহাসিক ভূমিকা পালন করছিল, এরা যদি সব ঠিক থাকে, ভালো নির্বাচন হয়, তাহলে পরে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা পেয়ে যাবে। না হলে কি হবে সেটা এখনই বলা খুব কঠিন। জি, জনাব প্রিন্স, এই প্রসঙ্গ ধরে আপনি যদি একটু যোগ করতে চান যে আসলে কি এই যে ভারতের সাবেক হাই কমিশনার তার যে বক্তব্য, সেটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আসলেই কি জামাত এই শক্তি বা এই লেভেলের পর্যায়ে যেতে পেরেছে কিনা? না, আমার প্রথম হচ্ছে অ্যাকচুয়ালি উনি কোথায় কোন প্রেক্ষিতে কিভাবে বলেছেন এটা জানি না, সুতরাং কথাটা শুনলাম। কিন্তু আমি সাধারণভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মানুষের মধ্যে, এটা একেবারে স্ট্রেট বলি, যে এখনো পর্যন্ত এই শঙ্কা দূর হয়েছে বলে আমার মনে হয় না যে আমরা একটা খুব ভালো নির্বাচনের পথে হাঁটছি বা ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটছি। যেমন আপনি প্রথম রাউন্ডে যখন আলোচনা করলেন যে বিভিন্ন দলের যে পাল্টাপাল্টি, কিন্তু এখানে আপনি দেখবেন যে ভোটের শুরুতেই এই যে কি বলে এনআইডি কার্ড নিয়ে নেওয়া, মোবাইল নাম্বার চাওয়া, বিকাশের চাওয়া, মানে এই যে জিনিসগুলো, এগুলো তো আপনি ওভারলুক করতে পারেন না, এটাই তো রিয়েলিটি। আপনি এর আগে আমরা জানতাম হুমকি ধামকি, তাই না, টাকার খেলা, মানে প্রচারের বলছি, পেশি শক্তি, এখনো ভয়ের রাজত্ব তো দূরই হয়নি, ভয়ের রাজত্ব দূর হয় নাই। মব সন্ত্রাস মানে আমি ভয়ের রাজত্বের সাথে মিলাচ্ছি, যেটা দূরই হয় নাই, সেই সংকট রয়ে গেছে। প্রশাসনের এখনো পর্যন্ত যথাযথ ভূমিকা মানুষের কাছে দৃশ্যমান হচ্ছে না, প্রশ্নবিদ্ধ হয়ে আছে। রাজনৈতিক দলগুলো কম বেশি বলতে পারি আচরণটাও এখনো পর্যন্ত। তাহলে সেই জায়গায় ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচনের পথে হাঁটা নিয়ে তো প্রশ্ন রয়ে গেছে। আর আমার বিবেচনায় যদি বলেন বাংলাদেশের এ ব্যাপারে আমার বলতে কোনো দ্বিধা নেই। আমি কোনো পজিশনই দেখি না যে যারা দেশের স্বাধীনতা বিরোধী শক্তি ছিল তাদের এমন কোনো ঘটনা ঘটেছে যে তারা রাষ্ট্র ক্ষমতার কথা চিন্তাই করতে পারে, আমার পরিষ্কার বক্তব্য। এবং এই ধরনের করতে গেলে শুধু তারা না, আমি ওনার সাথে একমত যে যদি ম্যানিপুলেশনটা হয় তাহলে তো যে কেউ হতে পারে, তাহলে তো বাংলাদেশকে একটা অন্য জায়গায় নিয়ে যাবে। কিন্তু এখন সরকার যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যে স্ট্যান্ড, সেই জায়গায় কি মনে হচ্ছে কোনো একটা দলকে বা বিশেষ কোনো গোষ্ঠীকে সমর্থন দেয়া কিংবা তাদেরকে এগিয়ে রাখার চেষ্টা করছে? না, সেটা ধরেন আমাদের কাছে ঠিক জাস্ট নাও যখন আমি কথা বলছি এই মুহূর্তে দৃশ্যমান ওই রকম দেখছি না। কিন্তু দেখেন আমাদের এখন প্রধান যিনি উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মাঝে একটা বললেন না নতুনদের দলের ব্যাপারে, তারা তো বিভিন্ন আসনে জিতবে, এমনকি তারা মন্ত্রীও হতে পারবে। হোয়াট ইজ ইট? তোমার ঘটনাটা কি? এটার মধ্য দিয়ে কি আপনি একটা রেজাল্ট ঘোষণা করে দিলেন, নাকি মানুষের মনস্তত্ত্বে একটা কিছু প্রচার করছেন যে জিতে আসার? কারণ দেখেন দেশটা কিন্তু ছোট, জনসংখ্যা বেশি, এই কম বেশি আমাদের সবারই নখদর্পণে।
কোনটা আমরা না জানি। আর এইখানে ধরেন দুদু ভাই আমাদের সিনিয়র, আমরা তো ছাত্র আন্দোলনের সময় ও 64টি জেলা এবং এখন মেজরিটি উপজেলা ওই 90 দশকে উনি আমার আগেই ওই সমস্ত জায়গায় আমরা কভার করে ফেলছি, যাওয়া আসা আছে। আর কমিউনিস্ট পার্টির তো নেতা হিসেবে না হয় বাদই দিলাম আর কি। তো এগুলো আমরা আমাদের কাছে অজানা কিছু না। তো এই ধরনের কোনো মনস্তত্ত্ব আপনি যদি আগে নিয়ে আসতে চান তাহলে খারাপ। আরেকটা বলি, যেটা ধরো নির্বাচন কমিশন সহ সবাই একমত আমরা হচ্ছি, সেটা হচ্ছে যে এই যে সোশ্যাল মিডিয়া, এআইয়ের ব্যবহার, প্রচারটাকে এমন জায়গায় নিয়ে যাওয়া, মানুষকে ভিন্ন মনস্তত্ত্বে প্রস্তুত করা, এই কাজগুলো কিন্তু হচ্ছে, যেটা অনেকেও তারাও সাবধান করছে এর থেকে আমাদের মুক্ত হইতে হবে। কিন্তু আপনি আমি কি এখনো জানি? ধরুন কথার কথা যে আপনার সম্পর্কে একটা তথ্য দিল উপস্থাপক হিসাবে, তো ওটা তো আমার যাচাই বাছাই করতে আমি দেবো কোত্থেকে? এই নির্বাচনে তাহলে নির্বাচন কমিশন বা একটা জায়গায় যেতে হবে। আমরা অনেকদিন বলে আসছিলাম যে তাদের তো একটা কেন্দ্র থাকা দরকার, তারা কিন্তু এটা দিতে পারছে না। নির্বাচনে কি আগে আমরা জানতাম যে কি বলে যে ওই এলাকায় একটু গল্প হইতো, কথার কথা অমুক ক্যান্ডিডেট বসে গেছে বা এরকম একটা ম্যানিপুলেশন ছিল। এখন তো আপনি হাতের মুঠোর মধ্যে দিয়ে কোনটা ম্যানিপুলেশন আর কোনটা কি বুঝতে পারবেন না। তাহলে এই চ্যালেঞ্জ মোকাবেলা আমরা এখনো পর্যন্ত সরকারকে দেখছি না। এটা না দেখার মধ্য দিয়ে বরঞ্চ আমি আজকেই কোশ্চেন তুলে রাখতে চাই যে এই যে অনেকের কথা বলা হচ্ছে, আমরা দেখছি মনস্তাত্ত্বিকভাবে যে ভুল প্রচার করে সামনে নিয়ে আসা হচ্ছে, সরকার যদি এগুলো দমন নাও করে তাহলে এর দায় কিন্তু সরকার নির্বাচন কমিশনে পড়বে। যে তাহলে কি তাদের কোনো বিশেষ উদ্দেশ্য আছে? কারণ মানুষের মধ্যে কিন্তু এখনো নির্বাচন নিয়ে ওই যে সংশয় যে কথাটা বললেন সেইটা রয়ে গেছে এইসব কারণে। জি, জনাব আলাউদ্দিন, আপনি একটু যদি আমাদের যোগ করতে চান যে এই যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, আপনারা যেই জোটের সাথে জোটবদ্ধ হয়ে ইলেকশন করছেন, নিশ্চয়ই দিন শেষে তো ক্ষমতায় যাওয়া কিংবা সরকার গঠন করার একটা স্বপ্ন নিশ্চয়ই দেখছেন। কিন্তু এই ভারতের হাইকমিশনার, সাবেক হাইকমিশনার, তিনি যে মন্তব্যটি করেছেন, আদৌ কি পক্ষপাত দুষ্ট কিংবা সহিংসতা ছাড়া নির্বাচনে জামাত জোট বা এই যে 10 বা আজকে একটি নতুন দল যোগ করেছে 11 দল, এই জোট কি আসলে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে? প্রথমত আমি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোনো সাবেক কিংবা বর্তমান কূটনৈতিকের কোনো বক্তব্যকে আলোচনার বিষয় বলে মনে করি না। বাংলাদেশের গণ অভ্যুত্থান নেসেসারিলি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান ছিল। আপনি যদি গত 3টা নির্বাচন দেখেন, 3টা নির্বাচনের শুরুর যে নির্বাচনটা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ভারতের যে ফরেন সেক্রেটারি এখানে এসে কিভাবে এই নির্বাচনটা করিয়ে দিয়ে গিয়েছিল। তারপর থেকে আমরা দেখেছি যে তারপর পুরো বাংলাদেশ রাষ্ট্রই ভারতের ডিপ স্টেটের আপনার একরকম নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। আমরা তখন রিউমার শুনতাম যে গণভবনে আপনার ভারতের এজেন্টদের আনাগোনা কিংবা তাদের কিন্তু সেই রিউমার বিশ্বাসযোগ্য ছিল। রিউমারটা এমন না যে আমি জানি না অ্যাকচুয়ালি এটা কি মানে ফ্যাক্ট নিয়ে কেউ প্রশ্ন তোলে নাই, মানুষের মধ্যে পারসেপশন তৈরি হয়েছিল যেটা সম্ভব হলেও হতে পারে। ঢাকা এয়ারপোর্টে আপনার ভারতের বাহিনী এসে আরেকটি রাষ্ট্রের স্পাই অথবা এজেন্টকে গ্রেপ্তার করার নজির ঘটেছিল, আরও অনেক ঘটেছে। সো এই ঘটনাগুলো যদি পর্যবেক্ষণ করে দেখেন, আমরা অবশ্যই নির্বাচনের কথা বলবো, নির্বাচনের সংশয় থাকবে, নির্বাচন ম্যানিপুলেশনের বিরুদ্ধে কথা বলবো এবং সার্বিকভাবে এটাকে গ্রহণযোগ্য করার জন্য সমূহ চেষ্টা থাকবে। কিন্তু ভারতের কাছ থেকে, ভারতের কোনো রাজনীতিবিদ, ভারতের কোনো সরকারের কোনো অংশ, ভারতের ডিপ্লোম্যাট, সাবেক ডিপ্লোম্যাট, আমার কাছে মনে হয় যে এই বিষয়টা আমাদের আলোচনার বিষয় হতে পারে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ঘন ঘন তারা এরকম কমেন্ট করছে কেন? না, এটা করছে কারণ বাংলাদেশের জনগণের যে অপরাধী অংশ, যাদের বিরুদ্ধে বাংলাদেশের সার্বভৌম আদালত রায় দিয়েছে, তাদেরকে তারা আশ্রয় দিয়েছে এবং বাংলাদেশের মানুষ সামহাও, আমি বলছি না যে এখনই সব কিছু উপড়ে ফেলতে হবে, গণতন্ত্রের স্বার্থে, ধারাবাহিকতার স্বার্থে, স্থিতিশীলতার স্বার্থে বাংলাদেশকে দীর্ঘস্থায়ী একটা প্রকল্পের মধ্য দিয়ে সত্যিকার অর্থেই স্বাধীন এবং নিজের পায়ের উপর দাঁড়াতে পারে এরকম শক্তিশালী করার স্বার্থে বাংলাদেশের সাধারণ মানুষ, রাজনীতিবিদ এবং আরও যারা সিভিল সোসাইটির মতো আপনার অংশীদার আছে, সবাই জিনিসটাকে একটা ট্রানজিশন হিসেবে মেনে নিচ্ছে। এমন না যে ভারতের এই বিষয়টাকে আমাদের গাত্রদাহ হচ্ছে না, অবশ্যই হচ্ছে, আমরা এটা মেনে নিতে পারছি না কোনোভাবে। এটা ভারত না, এটা পৃথিবীর অন্য কোনো দেশও যদি করে এভাবে নগ্নভাবে হস্তক্ষেপ করে আমরা মেনে নিতে পারবো না। পাশাপাশি আমাদের পৃথিবীতে যদি দেখেন মানবাধিকার লঙ্ঘন, ক্রস বর্ডার ভায়োলেশন দেখেন, বাংলাদেশ ভারত বর্ডারে যেই পরিমাণ আপনার ভায়োলেশন ঘটে, পৃথিবীর আপনার এমন কোনো রাষ্ট্র নেই যেখানে আপনার বড় ধরনের মাদক সিন্ডিকেট কিংবা আপনার রাষ্ট্র যেখানে মাফিয়া হয়ে যায় সেই ধরনের অবস্থা ছাড়া এ ধরনের ভায়োলেন্স ঘটে না। কিন্তু বাংলাদেশ রাষ্ট্র কিন্তু অ্যাজ এ স্টেট, বাংলাদেশ সবসময় মাফিয়াতন্ত্রের বিরুদ্ধেই কিন্তু সংগ্রাম করে গিয়েছে। বাংলাদেশ কিন্তু আপনার জঙ্গিবাদ, টেরোরিজম এগুলোর বিরুদ্ধেই কিন্তু সংগ্রাম করে গিয়েছে এবং
এবং এটা আপনার ডিসরিগার্ডিং এনি গভর্নমেন্ট, এটা রাষ্ট্রে একটা আপনার স্টেটেড পলিসি যে তারা আসলে এই ধরনের এলিমেন্টসকে রাষ্ট্রে কখনো প্রশ্রয় দিবে না। পৃথিবীর অনেক রাষ্ট্র আছে যারা আসলে আপনার রাষ্ট্র ইটসেলফ টেরর হয়ে যায়। যদি আপনি ইন্ডিয়াকে দেখেন, ইন্ডিয়ার বর্তমান যে রাষ্ট্র, বর্তমান যে সরকার, এরা কিন্তু আপনার রাষ্ট্র ইটসেলফ অন্য রাষ্ট্রকে এবং দেশের ভিতরে জনগোষ্ঠীকে টেরোরাইজ করে। তো সেই প্রেক্ষাপটে আমি মনে করি যে নির্বাচনের সংশয় থাকতে পারে, নির্বাচনের আপনার গ্রহণযোগ্যতা থাকতে পারে। আরেকটা বিষয় বুঝতে হবে যে যেই আপনার হংস বর্ধন শৃঙ্খলা যে কথাটি বললেন, বিষয়টা হলো যে আপনি এটা অন্যভাবে দেখতে পারেন। যদি বাংলাদেশের জনগণ কোনো একটি দলের প্রতি রায় দেয় অথবা জোটের প্রতি রায় দেয়, তাহলে তার আগে নোক্তা দিয়ে রাখলো যে এই নির্বাচনটা আপনার প্রশ্নবিদ্ধ হলে বলে পরিগণিত হইবে। ব্যাপারটা এরকম না যে যদি গ্রহণযোগ্য নির্বাচন হয় তাহলে এটা হবে না। ভাই, আপনার নির্বাচনের রেজাল্ট তো আসলে আমরা কেউ জানি না, এবং বাংলাদেশের সাধারণ মানুষ ইনক্লুডিং বিএনপি এবং জামাত আরও যারা আছে ভাইরা সবাই মিলে কিন্তু একটা উৎকণ্ঠার মধ্যে আছে। কারণ সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষ যে কোন দিকে রায় দেয়, এটা তো আপনার কোনো আপনার লাস্ট আপনার রিসেন্ট পাস্টে এটা ধারাবাহিক কোনো আপনার প্রেডিকশন দেখা যাচ্ছে না। এজন্য দেখেন প্রতিটা আপনার পরিসংখ্যানে সার্ভে কিন্তু এক ধরনের রেজাল্ট শো করছে, বাট সবার মধ্যে কিন্তু উৎকণ্ঠা বাড়িয়ে দিচ্ছে। আমরা জানি যে নির্বাচনের সময় সার্ভে অনেক সময় ভুল রেজাল্ট দেয়, কিন্তু ভুল রেজাল্ট দিলেও কেউ কিন্তু শঙ্কামুক্ত হতে পারছে না। তো এইরকম একটা টান উত্তেজনা করা একটা অবস্থার ভিতরে আপনি মানে একটা বহিরাষ্ট্রের একটা কূটনৈতিক সাবেক কূটনৈতিক একটা মন্তব্য করে দিল, এবং এই মন্তব্যটা আবার আমাদের রাজনীতির এবং আমাদের মনস্তত্ত্বের জন্য কারোর জন্য চাপ, কারোর জন্য খোরাক হয়ে দেখা দিল। সিমিলারলি আপনি দেখেছেন ইউএস স্টেট ডিপার্টমেন্ট, ইউএস আপনার মিশনের ভিতরের আপনার যে অডিও ফাঁস করা ঘটনাকে কেন্দ্র করে যেটা হয়েছে, আমি এই ঘটনাগুলোকে সমানভাবে আপনার উপেক্ষা করা এবং এগুলোকে বাংলাদেশের নাগরিক হিসেবে গুরুত্বহীনভাবে দেখার জন্য আমি সকল রাজনীতিবিদ এবং মানুষদের আমি আহ্বান জানাবো। কারণ আমাদেরকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমরা গত 15 বছর 17 বছর ধরে যারা সংগ্রাম করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে, সব রাজনৈতিক দল, তারা কিন্তু এমন কোনো আপনার সংগ্রাম করি নাই যে আমরা এই ফ্যাসিস্ট রিজিমকে, এই আধিপত্যবাদকে যদি উপরে ফেলতে পারি তাহলে আমাদেরকে অন্য একটা রাষ্ট্র, অন্য একটা আধিপত্যবাদী শক্তি প্রশ্রয় দিবে। ব্যাপারটা কিন্তু কারোর মধ্যে এরকম ছিল না। এখানে সত্যিকার অর্থে আপনি যদি দেখেন, লাস্ট শেষ করছি, 3টা জোটের যদি দেখেন আপনার শিরোনাম দেখেন যে সবার আগে বাংলাদেশ, হ্যাঁ, ঐক্যবদ্ধ বাংলাদেশ, আমরা এনসিপি থেকে আমরা বলছি নতুন চোখে বাংলাদেশ। আমরা কিন্তু মানে বাংলাদেশকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখছি, আমরা পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের অ্যাঙ্গেল থেকে কিন্তু কেউ দেখছে না। তো যদি না দেখে থাকে, এই যে এজেন্ডা বিভিন্নভাবে আমি মনে করি এটা ফ্যাসিস্ট যারা এখন রয়ে গিয়েছে, ফ্যাসিস্ট এস্টাবলিশমেন্ট, সে এস্টাবলিশমেন্টই পরোক্ষভাবে আমাদের মনস্তত্ত্বে ঢুকিয়ে দিচ্ছে যে দোজ আর ইম্পর্টেন্ট, এবং তুমি তোমাদের আত্মশক্তিতে বলিয়ান হওয়ার পাশাপাশি এগুলোর মাথায় রাখতে হবে যে এগুলো কিন্তু তোমার অংশ। বাট আমরা ডিনাই করতে চাই, আমরা ইনকার করি যে এগুলো আমাদের আত্মশক্তি, আমাদের ঘুরে দাঁড়ানো অথবা আমাদের নিজের পায়ে দাঁড়ানোর অংশ না। জি, ডাক্তার রাকিব, আপনার কাছে এই প্রসঙ্গটা জানতে চাই, কারণ হচ্ছে এই যে ভারতীয় কূটনীতিকের যে বক্তব্য, এবং আমরা কয়েকদিন ধরে একটা বিষয় শুনছিলাম যে আমাদের সাথে যুক্তরাষ্ট্রে এক ধরনের আঁতাত হয়েছে, অনেকে বলছেন। আজকে বিএনপি মহাসচিব তিনি নিজেও বলেছেন যে জামাতের সাথে যুক্তরাষ্ট্রের আঁতাতের খবরটি সার্বভৌমত্বের জন্য হুমকি। আপনি আসলে এরকম মনে করেন কিনা জামাতের সাথে যুক্তরাষ্ট্রের এমন আঁতাত হয়েছে কিনা, কিংবা এই যে সম্পর্কের কথাগুলো আমরা বলছি এর সাথে আসলে ভারতীয় কূটনীতিকের এই যে বক্তব্যের এটার কোনো সমীকরণ মেলানো সম্ভব কিনা? জি, আপনাকে আবার ধন্যবাদ। দেখুন, তার আগে আমি আরও কিছু একটু জরুরি কথা বলতে চাই। দেখুন, আমাদের এই প্রশ্নগুলো ওঠে কেন, আমার ফার্স্ট কোশ্চেন, ওই প্রশ্নগুলো ওঠে কেন? ওঠে কারণ হচ্ছে কি, ধরুন আমাদের পলিটিক্স যারা করে বা পলিটিক্যাল পার্টিগুলা, তারা কোনো না কোনোভাবে, ধরেন আমরা আজকেও একটা, আমি আর প্রিন্স ভাই আমরা একটা ন্যাশনাল ডে থেকে আসলাম, কিন্তু ধরেন আমরা একটা, ধরেন ন্যাশনাল ডেতে আমরা গেলাম কেন? ন্যাশনাল ডে গেলাম হচ্ছে ধরেন একটা গ্যাদারিং টুগেদার, ওদের পারসেপশন ভিউ জানার জন্য। কিন্তু এর মাঝখানে দেখবেন কিছু কিছু ব্যক্তি ওখানে যায় তার খুঁটিটা শক্ত করার জন্য। এটা হচ্ছে একটা নিদারুণ বাস্তবতা আমাদের পলিটিক্সের, খুবই নিদারুণ বাস্তবতা। এবং ভারতের আমি অনেক সমালোচনা করি, কিন্তু ভারতের একটা জায়গায় ভারতকে আমি বেনিফিট অফ ডাউট দিতে চাই। সে কারণ হচ্ছে ধরেন ভারতের কোনো বুদ্ধিজীবী, সোকল ইন্টেলেকচুয়াল কোনোদিনও তার স্বার্থের বিরুদ্ধে কিছু করে না, কিন্তু বাংলাদেশে যতজন এনজিও কর্মী আছে, যত এরকম সোকল ইন্টেলেকচুয়াল আছে, সবগুলোর খুঁটি বিদেশে বাঁধা। এটা আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের দিকে দেখলে দেখা যায়। সেটাকে কিছু রাজনীতিবিদও আছে এরকম থাকতে পারে। আপনি দেখেন এই ইন্টারিম গভর্নমেন্টে বেশিরভাগ উপদেষ্টারা এখনও তারা বিদেশি পাসপোর্ট হোল্ড করে এখনও পর্যন্ত তারা এখানে আছে। ইভেন এত চরম ব্যর্থতা আমরা দেখেন, এখানে যিনি আমাদেরকে নতুন সংবিধান, নতুন দেশ, নতুন রিপাবলিকের কথা বলতেছে, উনি কিন্তু এত 1.5 বছরও ওনার পাসপোর্টটা এখানে সিলিন্ডার করে আসে নাই। তো এখন এগুলা বলতে গেলে অনেক লং হিস্ট্রি, আমি একটু শর্টলি আপনি যুক্ত করি। সেটা হচ্ছে ধরুন আমাদের এটা একটা চরম ব্যর্থতা, এবং আমাদের মনে করি আমাদের 54 বছর পলিটিক্যাল অনেক কালচারের আমাদের রিস্টোর হয় না, তার মধ্যে একটা বড় কালচার এখানে হয় না। ধরেন সবাই মনে করে যে আমি একটু বিদেশি শক্তির দিকে যদি একটু সান্নিধ্য পেতে পাই তাহলে আমার ক্ষমতা যাওয়াটা মসৃণ হবে। এটা একটা যে জনগণের সাথে প্রো পিপল যারা রাজনীতি করে না তারাই এটার দিকে বেশি ঝোঁকে।
যখন তার জনগণের সাথে তার শক্তির বন্ধনটা মানে সুদৃঢ় হয় না, তখন সে বিদেশি শক্তির আশ্রয় খোঁজে। যার কারণে দেখুন আপনি এখন জামাতের কথা যে আপনি বলছেন, বাংলাদেশের জামাত কখনো নিজে ইলেকশন করে তারা একবার 17টা একবার 18টা, আর নিজে ইলেকশন করে সময় 2টা বা 3টা পেয়েছিল। এখন যেহেতু বৈশ্বিক বাস্তবতায় জামাত টাইপের সিমিলারি অনেক পলিটিক্যাল পার্টি বিভিন্ন দেশে ক্ষমতা এসেছে, বাংলাদেশেরও এই আপনার ইউনিভার্সিটি ইলেকশনগুলোর পরে 5ই আগস্টের পরে পলিটিক্যাল ডাইমেনশন কিছুটা চেঞ্জ হয়েছে। তো সুতরাং এটারও তারা একটা বেনিফিট নিয়ে তারাও চিন্তা করতেছে, ধরুন এখন যদি আপনার আওয়ামী লীগ সঙ্গত কারণে আওয়ামী লীগ মাঠে নাই, কিন্তু আওয়ামী লীগ যদি মাঠে থাকতো তাহলে দেখবেন যে জামাত আর কোনো না কোনো দলের সাথে জোটে যেত, এমন হয়তো বিএনপির সাথে জোট থাকতে পারতো। আপনি যেহেতু বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ তুললেন, একটু জানতে চাই যে তরুণরা তো আসলে নতুন করে নতুন চোখে দেখতে চায়, তারা শিক্ষিত, এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে দেখা গেল যে জামাত বিএনপি সমর্থিত তারাই আসলে কেন্দ্রীয় ছাত্র সংসদগুলোতে জয়ী হলো, কারণটা কি? না, সেটার সাথে আপনি জাতীয় নির্বাচন যোগ করতে পারেন না, যদিও এটার কিছুটা রিফ্লেকশন থাকবে এই ইলেকশন আমি মনে করি, কারণ আমাদের 4.5 থেকে 5 কোটি তরুণ ভোটার, তাদের একটা রিফ্লেকশন থাকবে, এবং তারা যে সোসাইটি বা যে ফ্যামিলি থেকে বিলংস করে সেই ফ্যামিলিরও একটা ভোট ভাগ হতে পারে, কিন্তু এটা যে ম্যাচ আকারও হবে তা বলে আমি মনে করি না। আর আমি এটা শেষ করে একটু, এখন হচ্ছে ধরুন আমাদের এই যে রিফ্লেকশনের কারণে এই যে দলগুলো হচ্ছে ধরুন বিদেশি সান্নিধ্যের কাছাকাছি যেতে পারলে, আপনি দেখুন আমাদের যখন এই এখনকার যে ডায়লগগুলো হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, বিভিন্ন কূটনীতিক মিশনদের সাথে, সবাই যাচ্ছে আমি ক্ষমতা গেলে তোমার সাথে আমার সম্পর্ক কীরকম হবে, রাষ্ট্রের সম্পর্ক কীরকম হবে, কিন্তু এর মাধ্যমেও কেউ এই সুযোগটা খুঁজে নিচ্ছে যে তুমি আমাকে একটু ফেভার করলে হয়তো আমার ক্ষমতা আসাটা মসৃণ হবে। তো এই জায়গা থেকে আপনি দেখুন ওয়াশিংটনের পোস্টটাও, আপনি যে একটা অডিও রেকর্ড, আপনি দেখেন এটা কত বড় গুরুতর অপরাধ, মানে একটা পার্সোনাল অডিও রেকর্ড আপনি ফাঁস করে একটা পত্রিকার হাতে দিয়ে দিলেন, তারা আবার নিউজ করে ফেললো, তারপর এটা জাতা পত্রিকা না, ওয়াশিংটন পোস্ট। তো সে জায়গা থেকে তারা বলে ফেললো যে তারা এদেরকে ক্ষমতা চাই। আজকে আবার হর্ষবর্ধন সিংলা সেটারে কাউন্টার দেওয়ার জন্য মূলত তিনি এই প্রশ্নটা তিনি রেখেছেন। আর এখানে হচ্ছে ধরুন ওই প্রিন্সিপাল যেটা বললো যে সরকার আসলে তার আচরণে কিন্তু এখনো পর্যন্ত নিরপেক্ষ এটা প্রমাণ করতে পারতেছে না, অনেক কারণে সেটা পারতেছে না। আমি একটা উদাহরণ আপনাকে দিই, উনি যে প্রসঙ্গটা তুললো যে এনআইডি কার্ড নিয়ে অনেকে বিকাশ নাম্বার দিচ্ছে, দেখুন এনআইডি তথ্য এটা একান্তই একটা ব্যক্তিগত বিষয়। বাংলাদেশের তথ্য প্রযুক্তি আইন 2006 যেটা হয়েছিল, সেটা পরবর্তী 2013তে সংশোধন করে 54 দ্বারা যুক্ত করা হয়েছিল, কে অনধিকারপ্রাপ্ত যদি কারো ভোটার আইডি কার্ড নেয় বা ইউজ করে তাহলে দণ্ডনীয় অপরাধ। সেই দণ্ডনীয় অপরাধে তার 2 বছরের সশ্রম কারাদণ্ড অথবা 1 লক্ষ টাকা অথবা উভয় হতে পারে। এটা পৃথিবীর অনেক দেশে স্ট্রিক্টলি ফলো করা হয়। এখন আমাদের মতো দেশে এই জিনিসগুলো আমরা কেন ফলো করতে পারতেছি না? এই ইলেকশন কমিশন কেন এটাকে বাধা দিচ্ছে না? একই সাথে আপনি দেখেন পোস্টাল ব্যালট নিয়ে অনেকটা বিতর্ক করতো না, এখন একজন মানুষের কাছে কেন এতগুলো পোস্টাল ব্যালট যাবে? এখন এই জায়গাগুলা সরকার যে কাউকে ফেভার করুক না কেন, কিন্তু এই জিনিসগুলো সরকার শুরু থেকে স্ট্রিক্টলি তার গ্রহণযোগ্যতা আমি মনে করছি হারাচ্ছে। আমি আরেকটু চুপ করি। এখন আপনি আরেকটা প্রশ্ন সবাই করছেন, আমি 1 মিনিটে শেষ করি, আমি একটু টাইম কম পাইলাম, আচ্ছা একটু সংক্ষেপে বলি। সেটা হচ্ছে ধরেন এই যে 12 ফেব্রুয়ারি ইলেকশন নিয়ে এত শঙ্কা সন্দেহ উঠতেছে, 12 ফেব্রুয়ারি ইলেকশন যদি হয়ে যাবে এটা আমরা বিশ্বাস করি, হওয়া উচিত, হওয়া ছাড়া এর কোনো বিকল্প নাই, কিন্তু না হলে পরবর্তী সিনারিওটা কি, এটা নিয়ে কি রাজনৈতিক দলগুলো ভাবছে, পলিটিক্যাল স্টেক হোল্ডারগুলো ভাবছে, কিংবা সরকার ভাবতেছে? এটা যদি আমরা আগে থেকে ভেবে চিনতে নির্ধারণ না করতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ আমরা অন্ধকারে দেখে দিচ্ছি। আমরা আমাদের হাতে 6 মিনিট সময় আছে, আমরা সবার কাছে 1.5 মিনিট করে শুনতে চাই। শুরুতেই শামসুজ্জামান দুদু, আপনার কাছে জানতে চাই, আমরা যখন দেখি যে ভালো খেলোয়াড়রা সব সময় শেষ দিকে হয়তো একটা ট্রাম্প কার্ড খেলে দেয়, বিএনপির কাছে এবারে নির্বাচনের ট্রাম্প কার্ড কোনটি? এটা কি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড, যে কার্ড বলা হচ্ছে, এটাই কি শেষ পর্যন্ত ট্রাম্প কার্ড হতে পারে? ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, অন্য কোনো কার্ড আর ট্রাম্প কার্ড, এগুলো এক একটা রাজনৈতিক মঞ্চে এক এক ধরনভাবে ব্যাখ্যা করে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে নির্বাচন নিয়ে যেভাবে আমরা ব্যাখ্যা করি না কেন এটা সন্দেহের মতো রাখছে, তো এটা ঠিক না। এই 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রেক্ষাপট 18 বছরের আন্দোলন, সর্বশেষ তরুণরা গণ অভ্যুত্থান করেছে, সব কিছুর কিন্তু মানুষের অধিকারের জন্যে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আধিপত্যবাদকে ঠেকানোর জন্য। তো সেই জায়গাটায় যদি আমরা এখনো সন্দেহ অবিশ্বাসের মধ্যে রাখি, অর্থাৎ বক্তব্য বিবৃতিতে সরকার, রাজনৈতিক দল সবাই, তাহলে এটা বিপদ ডেকে আনতে পারে। এই জন্য আমি মনে করি যে কোনো উপায়ে একটি ভালো নির্বাচন গণতন্ত্রের জন্য, দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এটা সম্মিলিত প্রচেষ্টাতেই আমাদেরকে অর্জন করতে হবে। আর দ্বিতীয় যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই নির্বাচন ভণ্ডুল করার জন্য দেশের মধ্যে এবং দেশের বাইরে নানামুখী বিরুদ্ধচারণ আছে, ষড়যন্ত্র আছে, সেটার ব্যাপারেও যদি আমরা সজাগ হতে ব্যর্থ হই তাহলে অনেক বিপর্যয় আসতে পারে। সেই জন্যে সবাইকে তৈরি থাকতে হবে দেশটাকে
গুরুত্ব সহকারে বিবেচনায় রেখে, অর্থাৎ দেশ আগে সর্বাগ্রে বাংলাদেশ, এইটা রেখে অন্য বিষয়গুলো সাজানো এবং সুষ্ঠু একটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা সম্ভব। এছাড়া কোনো ভিন্ন পথ নাই। জি, জনাব আলাউদ্দিন, আপনার কাছে এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আপনার এনসিপির নেতা আহ্বায়ক নাহিদ আজকে একটি অভিযোগ করেছেন যে বিএনপি আসলে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এগুলোর মধ্য দিয়ে জনগণকে প্রলোভন দেখাচ্ছে। যে কোনো দল তো আসলে যে কোনো প্রতিশ্রুতি দিতেই পারে কিংবা স্বপ্ন দেখাতেই পারে, এটাকে আপনার রাজনৈতিক প্রলোভন হিসেবে দেখছেন কেন? না, প্রলোভন দেখানোটা তো অন্যায় না, আবার মানুষকে সতর্ক করে দেখে, মানে সতর্ক করাটাও কিন্তু আপনার ন্যায্যতার মধ্যেই পড়ে। আপনি এই জনগণ, মানে আমরা সব সময় অর্থনীতিতে একটা কথা বলি যে আপনার মানে মেক দ্য পাই বিগার, মানে আপনি যদি রাষ্ট্র বলেন, রাষ্ট্র অর্থনীতি বলেন, সবার মিলে আসলে এটাকে বড় করা উচিত। হ্যাঁ, কিন্তু আমাদের রাজনীতি হলো সবাই এটাকে কেটে ভাগ করার সবসময় আপনার চিন্তায় থাকে। সো আমরা আসলে তরুণ প্রজন্মের যদি বলেন যে রাষ্ট্রকে আমরা কীভাবে দেখি, আমরা দেখি যে না আসলে সবাই মিলে এটাকে বড় করতে পারি কিনা। সো আমরা চাই যে বিএনপি যে এই প্রতিশ্রুতিগুলো নিয়ে আসছে, অবশ্যই এগুলো কংক্রিট পলিসি নির্ভর হোক এবং এগুলো বাস্তবায়ন করুক। হ্যাঁ, আমরা কখনোই আপনার রাষ্ট্রের জনগণের স্বার্থে, দেশের আপনার অর্থনীতির স্বার্থে, দেশকে এগিয়ে যাওয়ার স্বার্থে আমার এক চরম শত্রু যদি আপনার ভালো পলিসি নিয়ে জনগণের পাশে দাঁড়ায়, আমরা অবশ্যই এটাকে সমর্থন করব, কারণ আমরা তো জনগণের অংশ। এবং আমাদের রাজনীতিটা হলো যে যদি বাকিরা ফেল করে, যেমন তরুণরা কেন, আমাদের কেন আসলে বিশ্ববিদ্যালয় গণ্ডি ছেড়ে কিংবা আপনার যার প্রফেশনাল অবস্থান ছেড়ে রাজনীতিতে আসতে হলো, কারণ আমরা দীর্ঘদিন অপেক্ষা করেছি, দেখলাম যে আসলে আমাদের যেই রাজনীতিটা এটা নিজে নিজে সংশোধন হওয়ার নয়। সো তরুণদেরকে আসলে ভূমিকা পালন করতে হবে। আমাদের এখনো জায়গাটা হলো যে মানে বিএনপি আমাদের আমাদের যে ক্রিটিসিজম তারা আমলে নিয়ে তারা যদি মনে করে যে না এটাকে আরো বেশি শক্তভাবে নেয়, যে কমিটমেন্ট তো এখনই প্রশ্ন তুলছে, এখন তো যদি না করতে পারি তাহলে তো আসলে দে উইল বি দ্য উইনার ইভেন আফটার উইনিং দ্য ইলেকশন। বিএনপি যদি মনে হয় এটা বাস্তবায়ন না করতে পারে, আসলে নাহিদ ইসলাম উইল বি দ্য ওনার, যে এটা আসলে এরকম 10 টাকার চাল খাওয়ার মতো অবস্থা হতে পারে। সো আমাদের কাজ হলো সতর্ক করে দেওয়া। এটার মধ্যে আসলে আপনার আক্রমণ কিংবা বাদানুবাদ আমরা মনে হয় সেই লেন্সে না দেখি, আমরা দেখি যে জিনিসটাকে হ্যাঁ যে তুমি যে নিয়ে আসছো এটার পিছনে আসলে প্রপার আপনার এভিডেন্স বেসড রিসার্চ আছে কিনা, এটার জন্য গ্রাউন্ড রেডি কিনা, যাদের দিয়ে বাস্তবায়ন করবো। আমরা তৃণমূলের যে নেতাকর্মী আছে তারা আসলে তাদেরকে যে ইনভলভ করতেছি, তারা কি আসলে ওই যে আপনি দেখেন যে গ্রামের রাজনীতির একটা বড়ই হলো যে ওই যে ভিজিডি আপনার টিআর কাবিখা এগুলো ডিস্ট্রিবিউশন, এবং গণঅভ্যুত্থানের পরও আমরা দেখেছি তরুণদের কাছে আমাদের প্রথমবারের মতো দেখা দিয়েছে। কিন্তু সেটি বলেছেন সবগুলোকে সমন্বয় করার, একত্রিত করার। সমন্বয় করা তো আছে। আমরা গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ যখন চলে গিয়েছে তখন আপনার লোকাল অফিসগুলোতে বিএনপি, জামাত এবং শেষ পর্যন্ত তরুণদের বৈষম্যবিরোধী ছাত্রদের একটা দলও গিয়ে আসলে ভাগ বসানো শুরু করেছে যে না আমার বাড়ির পাশে লাগবে, তাদের জন্য লাগবে। সেটা আমাদের জানা ছিল না। সো আমরা ভবিষ্যতে চাই যে এই প্রপার মেকানিজম ফলো করে এটা করা হয় কেন, অ্যাট দ্য এন্ড যে টাকাটা আসবে, টাকাটা তো আসলে আমাদের রেভিনিউর অর্থ, আমাদের রাষ্ট্রের অর্থ। জি, এই রাষ্ট্রের অর্থ থেকেই ডক্টর রাকিব আপনার কাছে একটা মানে নিরপেক্ষ বিশ্লেষণ জানতে চাই। এখন ইকোনমিস্টরা অনেকে বলছেন যে বড় দুটি রাজনৈতিক জোট যে স্বপ্নগুলো দেখাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অবাস্তব এবং আজগুবি। কারণ উদাহরণ হিসেবে বলছেন, কেউ স্বাস্থ্য খাতে জিডিপির 5 থেকে 7% বরাদ্দের কথা বলছেন, কেউ বিভিন্ন রকম কার্ডের স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু দেশে এখন এই মুহূর্তে বড় অঙ্কের ঋণ রয়েছে, 46,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি রয়েছে। এই অবস্থায় যে স্বপ্নগুলো দেখানো হচ্ছে সেটা আজগুবি। আপনি কি এটা মনে করেন? জি, আপনাকে আবার ধন্যবাদ। সময় খুবই অল্প, আমি বিস্তারিত ব্যাখ্যা, আমার একটা রিচার্জ করা আছে, আমি দিতে পারতেছি না, খুবই দুঃখিত। সেটা হচ্ছে ধরুন যেটা হচ্ছে কি, আমি জামাতের হেলথ কার্ড নিয়ে অনেক টকশোতে আমি ব্যাখ্যা দিয়েছি, 6 থেকে 8% তারা করবে, এটা আসলে প্র্যাকটিক্যালি পসিবল না। আর যেটা হচ্ছে কি, ধরেন জামাত হোক, বিএনপি হোক কিংবা এনসিপি হোক, প্রত্যেকটা আপনি যখন এরকম প্ল্যান দিবেন, প্ল্যানের এক্সিকিউশন রোডম্যাপ কি সেটা কিন্তু কোনো দল করতেছে না। কিন্তু বিএনপি প্রত্যেকটা ধাপে ধাপে স্টেজগুলো দেখিয়েছে। আমি খুব দুঃখ পেয়েছি। ধরেন এনসিপি তারা মানে ধরেন যে কারোর সাথে জোটে যেতে পারে, এটা আমার কোনো সে নাই, কিন্তু ধরেন আমি মনে করি যে জামাতের জোটে যাওয়ার সাথে সাথে তাদের একটা অধপতন হয়েছে। অধপতনটাকে আমি একটু বলি আপনাকে। ধরুন তারা কিন্তু তাদের রাজনীতির বেসটা কি, তারা বলে তাদের রাজনীতি বেস হচ্ছে জুলাই বা জুলাই সনদ, কিন্তু তারা এখনো জুলাই সনদে সাইন করে নাই, অথচ জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট চাচ্ছে। আবার দেখুন তারা বিভিন্ন রোডম্যাপ দেখিয়েছে, নতুন রাষ্ট্র, সেকেন্ড রিপাবলিক, কিন্তু তাদের এখন ইলেকশন কেন্দ্রিক কোনো ইশতেহার নাই। তো সুতরাং আমি মনে করি যে তারা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখা, সেক্ষেত্রে তারা এগুলো দেখানো উচিত। আর একটা বিষয় আপনি শেষ করি, ধরুন ওই হাসিনার 10 টাকা চাল কিংবা ঘরে ঘরে চাকরির মতো যদি এরকম কিছু করে এখনকার জেনারেশনের সাথে আপনি যদি মাইন্ড সেট আপটা কোরিলেট না করতে পারেন, তাহলে এটা প্রত্যেকটা দলের জন্য আত্মঘাতী। সুতরাং আমি মনে করবো যে যেই বাস্তবায়নটা করুন না কেন, তার বাস্তবায়নে যে প্রতিশ্রুতি দেখ না, সেই প্রতিশ্রুতি যদি বাস্তবায়নের সাথে বাস্তবে কোনো মিল নিয়ে থাকে, তাহলে এটা তার জন্য সুইসাইডাল এবং একই সাথে এটা জনগণের জন্য ক্ষতি। আমি একটা বক্তব্য বলে শেষ করবো, সেটা হচ্ছে কি, সাবেক আমেরিকান প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট একটা কথা বলেছেন, দ্য গ্রেটেস্ট থ্রেট অফ ডেমোক্রেসি ইজ ইনডিফারেন্স, অর্থাৎ মানুষের উদাসীনতাই গণতন্ত্রের সবচেয়ে বড় হুমকি। সুতরাং এই 12 ফেব্রুয়ারি ইলেকশনটা যদি
ঠিকভাবে আপনি রেগুলেট না করতে পারে, কন্ডাক্ট না করতে পারে, মানুষ যে ভোট দিচ্ছে না, গত 3টে নির্বাচন যে ভোট বিমুখ হয়েছে, এবার যদি সেই পথে মানুষকে হাঁটতে হয়, তাহলে এই মানুষ আবার রক্ত দিবে এবং মানুষকে এই গণতান্ত্রিক পথে ফেরানো না গেলে এই রাষ্ট্রের কল্যাণ সাধিত রাষ্ট্র না করতে পারলে আমরা এই রাষ্ট্রকে বিফল নিয়ে, এবং আমি যেটা আশঙ্কা করি, আবারও শেষ করি, 12 তারিখ ফেব্রুয়ারি যদি ইলেকশন না করে, তাহলে এই সরকার বা যেই স্টেক হোল্ডাররা ইচ্ছে করে এই দেশকে গৃহযুদ্ধে ঠেলে দেবে। জনাব প্রিন্স, আপনিও কি এই শঙ্কা করছেন কিনা, কিংবা এই রাজনীতিবিদরা দুটো বড় রাজনৈতিক জোট যেই স্বপ্নগুলো দেখাচ্ছে আদৌ কি বাস্তবসম্মত কিনা? না, একটা দেখেন যে আলোচনাটা আমার বিবেচনা, যেমন আমাদের দল জোট ইতিমধ্যে আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছি। আমি যদি এক বাক্যে বলি যে ন্যূনতম মানুষের মর্যাদা এবং মৌলিক যে অধিকারগুলো আছে, ন্যূনতম যে চাহিদা, তার গ্যারান্টি এবং আইনি সুরক্ষাটাই আমাদের প্রধান বিষয়। এখন এইটা তো নির্ভর করে হচ্ছে প্রথমে আমাদের যে আয়টা আছে সেটা অব্যাহত রাখতে পারবো কিনা, ডিস্ট্রিবিউশন ঠিক মতো করবো কিনা, তার মানে অর্থনীতির দুর্বৃত্তায়ন ভাঙবো কিনা এবং কোন ধরনের অর্থনীতি আমরা চালু করব, তার উপরে কিন্তু নির্ভর করছে। কিন্তু আমি এইটুককে পজিটিভ হিসাবে দেখতে চাই, যে আলোচনাটা হচ্ছে এটা হেলদি হোক না, এই আলোচনার মধ্যে ঢুকলেও সেটাকে আমি পজিটিভ দেখি। এই আমার দ্বিতীয় বক্তব্য, যেটা মনে রাখা দরকার এই সময়ের একেবারে এক কথায় শেষ, যে বড় চ্যালেঞ্জ হচ্ছে মানুষ ভোট কেন্দ্রে আসবে, ঠিকমতো ভোট দেবে, ঠিকমতো গোনা হবে এবং যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দেবে। এখানে কোনো মেটিকুলাস ডিজাইন দেখতে আমরা আগে চাই না, এবং মানুষের মধ্যে কোনো শঙ্কা দূর করতে হবে, ভয়ের পরিবেশ দূর করতে হবে। সেটা যদি না করতে পারি, আমাদের এই যে তরুণ বন্ধু যেটা বললেন, এই কথা আমরাও বহুদিন ধরে বলে আসছি, যে 12 তারিখে ন্যূনতম গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া আমরা আর একটা অনিশ্চয়তার পথে যাব। এইটা যারা এ ব্যাপারে কি বলবো যে এর প্রধান হতে হবে, তারাও কোনোদিন ক্ষমা পাবে না। আমরা আশা করব সেই অনিশ্চয়তা কেউ দেখতে চাইবে না। অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের আলোচনার জন্য, প্রাণবন্ত আলোচনার জন্য আপনাকে ধন্যবাদ। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এখানে শেষ করতে হচ্ছে। আগামী দিন দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে, ভিন্ন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। শুভরাত্রি।